চান্দিনা রেজাউল আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। আমরা ইতিমধ্যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায় তাপগতিবিদ্যা, এর কিছু শিক্ষণফল আমরা গত ক্লাসগুলো আলোচনা করেছি। আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রেরই শিক্ষণফল 6 নিয়ে আমরা আলোচনা করব। আগের শিক্ষণফলগুলোয় তাপমাত্রা এবং তাপগতিবিদ্যার বিভিন্ন দিকের গাণিতিক বিশ্লেষণ সহ বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো আমরা করেছি। আমরা দেখেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্রের একটা প্রকাশ মাত্র। দেখেছি যে কোনো একটা সিস্টেমে যখন তাপ শক্তি সরবরাহ করা হয়, তার কিছু অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন করে বাকিটা বহিঃস্থ কাজ সম্পাদন করে। এবং তাপগতীয় প্রক্রিয়া, বিশেষত যেটাকে বলছি আমরা সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডায়াবেটিক প্রসেস, এইগুলোর মধ্যে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ আয়তন, তাপমাত্রা, তাপ আয়তন এর মধ্যে সম্পর্ক করেছি আমরা, এবং সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপ প্রক্রিয়ায় কাজের রাশিমালা আমরা করেছি। আজকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব, যেটা শিক্ষণফল 6। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলবার আগে প্রথমে আমাদের তাপ ইঞ্জিন নিয়ে কথা বলবো আমরা। তাপ ইঞ্জিন মানে হিট ইঞ্জিন। ইঞ্জিন তো হচ্ছে একটা যন্ত্র। আমরা দেখেছি যে কোনো শক্তি যখন উৎপন্ন হয় তখন উৎপাদ্য বা বাই প্রোডাক্ট হিসাবে কিন্তু দেখছি আমরা তাপ শক্তি চলে আসে। তার দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, আমরা দেখব তারটা উত্তপ্ত হয়ে উঠছে, তাপ উৎপন্ন হচ্ছে। লাইট জ্বালাচ্ছি, আমরা দেখছি যে ঘরটা গরম লাগছে, মানে তাপ উৎপন্ন হচ্ছে। দুইটা ধরো যন্ত্র ঘষা হচ্ছে, দেখবো তাপ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ যে কোনো শক্তি যখন উৎপন্ন হচ্ছে তখন কিন্তু সাথে সাথে তাপ উৎপন্ন হচ্ছে। কিন্তু তাপ নিজে নিজে অন্য শক্তিতে পরিণত হয় না। তাপকে অন্য শক্তিতে পরিণত করার জন্য, রূপান্তর করবার জন্য যন্ত্রের প্রয়োজন। যে যন্ত্র তাপ শক্তিকে অন্য শক্তি, বিশেষত যান্ত্রিক শক্তিতে পরিণত করে, তার নামই কিন্তু হচ্ছে তাপ ইঞ্জিন। তোমরা জানো যে বর্তমান যে যান্ত্রিক সভ্যতার কথা বলি, তার প্রথম বা শিল্প সভ্যতা যেটা বলছি আমরা এখন, তার শুরু কিন্তু হয়েছিল তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের মধ্য দিয়ে। বিজ্ঞানী জেমস ওয়াট তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করেছিলেন, যে কারণে চাকা ঘুরেছিল। চাকা ঘূর্ণনের কারণেই এই চাকার গতি অনেক বেড়ে সেই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ির রূপ থেকে এখন যন্ত্র সভ্যতায় আমরা চলে আসছি। ট্রেন চলছে, বিভিন্ন চাকা চলছে। এটা কিন্তু আসলে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের আধুনিকতম কৌশলের কারণেই এটা হচ্ছে। আমরা সেদিকে আজকে আগাচ্ছি। তাপ ইঞ্জিন এমন একটা যন্ত্র যা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। আমরা একটু আগে বলেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু শক্তির নিত্যতা সূত্রের একটা প্রকাশ। কিন্তু কোন শক্তিটা কিভাবে রূপান্তরিত হবে, শক্তির স্থানান্তরটা কিসের উপর নির্ভর করবে, এই নিয়ে কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র কথা বলছে না। এ নিয়ে কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাদেরকে কথা বলবে। আমরা একটু পরেই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গুণগত ব্যাখ্যার মধ্যে যাব। এর আগে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আমরা কিছু কথা বলবো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সরাসরি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কোনো গাণিতিক সূত্র কিন্তু নেই। এখানে কিছু বিবৃতির সমন্বয় আমরা দেখব।
কারণ বিভিন্ন বিজ্ঞানী এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে যেভাবে ভাষায় বলতে চেয়েছেন, অর্থাৎ যে কথাটা আমরা প্রথম দেখেছি যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে যে পরিণত করব, এই নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ভাষায় তাদের নিজেদের ভাবে প্রকাশ করেছে। সেইগুলোই কিন্তু হচ্ছে তাপগতিবিদ্যার বিবৃতি। এবং এখানে 4 জন বিজ্ঞানী বিবৃতি দিয়েছে। কে কে? বিজ্ঞানী কার্নোর বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি, বিজ্ঞানী প্লাঙ্কের বিবৃতি দেখবো আমরা। কার্নো কি বলতে চেয়েছেন? যে তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর এমন কোন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। তাহলে সম্পূর্ণরূপে পারা যাচ্ছে না। কতটা পারা যাবে আমরা সামনের দিকে দেখব। সম্পূর্ণরূপে রূপান্তর করা সম্ভব নয়। সম্ভব, কতটা সম্ভব বললে পজিটিভ কথাটা বলা হতো, এখানে কিন্তু এরকম বলছে না, সম্ভব নয় বলছে। এবার প্লাঙ্ক ঠিক এই কথাটাকে কিভাবে বলতে চেয়েছেন? প্লাঙ্ক বলছেন এমন কোন ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যা কোন উৎস থেকে তাপ গ্রহণ করবে অবিরামভাবে কাজে পরিণত করবে, অথচ পরিবেশের কোনো প্রভাব ফেলবে। মানে এমন কোন ইঞ্জিন তৈরি করতে আমরা পারবো না যা উৎস থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে, অথচ পরিবেশের কোনো প্রভাব ফেলবে না। আমরা যদি এসি রুমের কথা চিন্তা করি, দেখব ধরো একটা বদ্ধ ঘর, এটাকে আমরা এসি বা মানে তাপানুকূল তাপমাত্রা যেটা বলবো, যেটা আমাদের জন্য সহনীয় হবে, ভালো লাগবে, এরকম করতে চাইলে আমাদের দেখব এই ঘর থেকে যে তাপটা, উত্তপ্ত তাপটাকে আমরা বের করে দিতে হবে। তো ধরো অ্যাডজাস্টার এই কাজটা করছে, তাপটা বের করে দেয়। পরিবেশে তাপটা যদি বের করে দিতে পারি তাহলে ঘরটা ওরকম তাপানুকূল তাপমাত্রায় থাকবে। তাপটা যদি বাইরে বের করা না যায় তাহলে ঘরটা উত্তপ্তই হয়ে থাকবে। তাহলে ইঞ্জিন থেকে আমরা তাপটা গ্রহণ করছি, কিন্তু তাপটা যদি পরিবেশে ছাড়ার ব্যবস্থা না থাকে তাহলে ঘরটা উত্তপ্তই থাকবে। আর পরিবেশে যদি আমরা তাপটা ছাড়ি তাহলে পরিবেশের তাপমাত্রার পরিবর্তন হবে। এই জন্য বলা হচ্ছে যে এমন কোন ইঞ্জিন আমরা তৈরি করতে পারবো না যেটা শুধু কেবলমাত্র তাপকে কাজে পরিণত করবে, অথচ পরিবেশে তার প্রভাব ফেলবে না। অর্থাৎ এই আমরা যেমন কোনো কাজ করছি তার কিন্তু একটা প্রভাব থাকবে। বাইরের লোকজন, বাইরে যারা যদি পর্যবেক্ষক থাকে, তারা দেখবে যে আমরা যে কাজটা করছি তার আগে আমাদের যে অবস্থা, পরের যে আমাদের অবস্থা কিন্তু এক থাকছে না। এটি তাপগতিবিদ্যার প্লাঙ্কের বিবৃতি। বিজ্ঞানী প্লাঙ্ক এই কথা বলতে চেয়েছেন। তাহলে কার্নো হলো, প্লাঙ্ক হলো, তারপরে আমরা যাব ক্লাসিয়াসের বিবৃতি। ক্লাসিয়াসের বিবৃতি
উনি বললেন বাইরের শক্তির সাহায্য ছাড়া বাইরের শক্তির সাহায্য ছাড়া কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্নতর উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের সরবরাহ সম্ভব হবে না, সরবরাহ করা সম্ভব হবে না। বাইরে কোনো শক্তির সাহায্য ছাড়া যে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্নতর উষ্ণতার বস্তু থেকে উষ্ণতার বস্তুতে তাপের সরবরাহ করা সম্ভব হবে। মানে কি, তাপ সবসময় দেখবো আমরা, তাপের যে প্রকৃতি বা তাপের যে প্রবৃত্তি আমরা দেখব, তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে সঞ্চালিত হয়। এর ব্যতিক্রম কখনোই করা সম্ভব, এমনিতে করা সম্ভব নয়, যন্ত্র দিয়ে বিষয়টা করা যাবে। যেমন আমরা দেখি পরিপূরক শব্দটা, যে আমরা দেখি যে পানি সব সময় আমরা দেখব যে উচ্চ চাপের থেকে নিম্ন চাপের দিকে সঞ্চালিত হয়, কখনোই নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে পানি চলবে না, সরাবে না। আমরা যদি চাই নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে পানি সরাতে, তাহলে যন্ত্র লাগবে। আমরা তড়িৎ মোটর দিয়ে যে কাজটা করি, সেই নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে পানির সরবরাহ ঘটায়। ঠিক তাপও ঠিক এরকম, তাপ সবসময়ই কিন্তু উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে সঞ্চালিত হবে, এটাই তাপের প্রকৃতি। কিন্তু এর ব্যতিক্রমে যদি চাই, উল্টো দিক থেকে যদি তাপের সরবরাহ ঘটাতে যাই, তাহলে অবশ্যই যন্ত্র লাগবে। যেমন রেফ্রিজারেটরে আমরা যে কাজটা করি, ওখানে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের সরবরাহ ঘটানো হয় যন্ত্রের সাহায্যে। বিজ্ঞানী ক্লাসেস থেকে এই কথাটা বলতে চেয়েছেন। আমাদের পরবর্তী একদম শেষ যে বিবৃতি, সেটা হচ্ছে ক্যালভিন। আমরা শুরু করেছিলাম কারণ দিয়ে, প্লাঙ্ক দ্বিতীয় বিবৃতি, তৃতীয় ক্লাসিয়াস এই বিবৃতি, চতুর্থ হচ্ছে ক্যালভিনের বিবৃতি। কোন বস্তুকে তার পরিপার্শ্বের, মানে চারপাশের পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া। অর্থাৎ কোন একটা বস্তুর তাপমাত্রা কম, সে চারপাশকে কখনো তাপ দিতে পারবে না, তাপ সরবরাহ করতে পারবে না। সহজ ভাষায় বলা যায়, যদি কেউ দান করতে চায়, অর্থাৎ কেউ দাতা হতে চায়, তার মধ্যে অনেক কিছু থাকতে হবে। যদি ধন সম্পদ দান করতে চায়, অনেক ধন সম্পদ তাকে থাকতে হবে, বাইরের থেকে বেশি থাকতে হবে, তাহলে সে দান করতে পারবে। কোনো বস্তু যদি বাইরে তাপ সরবরাহ করতে চায়, তার তাপমাত্রা বাইরের থেকে বেশি হতে হবে। ওই যে পরিবেশকে তাপ দিতে চায়, তার তাপমাত্রা যদি পরিবেশ থেকে কম হয়, তাহলে সে কখনোই পরিবেশকে তাপ দিতে পারবে না। বিজ্ঞানী ক্যালভিন এই কথাটাই বলতে চেয়েছেন। অনুবস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। চারটা বিবৃতি আমরা দেখলাম। বিজ্ঞানী ক্লাসিয়াস সর্বশেষ বিবৃতি। প্রথমে আমরা শুরু করেছি কার্নো দিয়ে। কার্নো, প্লাঙ্ক, ক্লাসিয়াস এবং ক্যালভিন চারজনেই কিন্তু চারজনের বিবৃতিতেই কিন্তু একটা কথা আসছে, যে তা কখনো নিজে নিজে যান্ত্রিক শক্তিতে পরিণত হয় না, এবং যান্ত্রিক শক্তিতে পরিণত হতে গেলে যে সীমাবদ্ধতাগুলো,
এইগুলো বিবৃতিতে চলে আসছে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু শক্তি নিত্যতা সূত্রের কথা বলেছে, যে আমরা একটু আগে বলেছি। দ্বিতীয় সূত্র এটাকে একটু পরিবর্তন করছে, যেটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গুণগত ধারণায় আমরা বলি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতিগুলো হলো গুণগত ধারণা ঠিক এই কথাটাই বলছে, যে তাপ যে সঞ্চালন কিসের উপর নির্ভর করছে, এটা নিয়ামকের উপর নির্ভর করছে। সেই নিয়ামকটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা নির্ধারণ করবে কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে তাপের সঞ্চালন হবে, অর্থাৎ তাপের সঞ্চালনের দিকটা নির্ভর করছে তাপমাত্রার উপরে। এবং কতক্ষণ সে সঞ্চালনটা হবে, যতক্ষণ দুইটা বস্তু সমতাপমাত্রায় পৌঁছতেছে। দুইটা বস্তু যখন সমতাপমাত্রায় পৌঁছে যাবে, তখন কিন্তু আর তাপের সরবরাহ হবে না। এই ধারণাটা কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলছে। প্রথম সূত্র শুধুমাত্র শক্তি নিত্যতার সূত্র বলেই কিন্তু থেমে যাচ্ছে, কিন্তু তারপর তাপের সরবরাহ কোন দিকে হবে, তাপের প্রবাহের হার প্রবাহ কেমন করে হবে, কতক্ষণ পর্যন্ত চলবে, এই কথা কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কথা। এটি হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গুণগত ধারণা। তোমরা অনুধাবনের প্রশ্নে কখনো কখনো এই বিষয়টা আসতে দেখা যায়। তাপগতিবিদ্যার যে 4টা বিবৃতি আমরা দিয়েছি, পরীক্ষাতে প্রায়শই আসতে দেখা যায়। ধরো কার্নোর বিবৃতিটা কি, ধরো এর থেকে শব্দটা বা প্লাঙ্কের বিবৃতি কি, 3টা বিবৃতি দিয়ে বলা হলো যে কোনটা কার বিবৃতি। এর থেকে আমরা যেন বুঝে উত্তর দিই। তারপরে আমরা যাব তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া, থার্মোডাইনামিক প্রসেস। এখানে এসে আমরা প্রক্রিয়াকে ভাগ করে ফেলবো দুটায়। একটাকে বলবো আমরা প্রত্যাগামী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী প্রক্রিয়া, রিভার্সিবল প্রসেস। আরেকটা প্রক্রিয়াকে বলবো আমরা অপ্রত্যাগামী, ইরিভার্সিবল প্রসেস। প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলবো আমরা? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, এবং প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান এবং বিপরীতমুখী হয়, ওই প্রক্রিয়াকে বলছি আমরা প্রত্যাগামী প্রক্রিয়া। যে প্রক্রিয়া সামনে যাচ্ছে, আবার ঘুরে আবার আগের অবস্থায় ফিরে আসছে, তাহলে বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করছে। এবং এখান থেকে এখানে যেতে যে পরিমাণ তাপ লাগছে, এখান থেকে এখানে যেতে ঠিক সমপরিমাণ তাপ লাগবে। তাপ গ্রহণ করে ধরো এখান থেকে এখানে যাচ্ছে, আবার তাপ বর্জন করে এখান থেকে এখানে চলে আসছে। অর্থাৎ প্রক্রিয়ার প্রতিস্তরে তাপ এবং কাজের ফলাফল সমান এবং বিপরীতমুখী হচ্ছে যে প্রক্রিয়ায়, সে প্রক্রিয়াকেই বলবো আমরা প্রত্যাগামী প্রক্রিয়া। যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে যদি আমি তাপ দেই, দেখবো এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 কেজি পানি হয়ে যাবে। কত তাপ দিলে? আমি যদি 3,36,000 জুল তাপ দিই, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে যদি আমি 3,36,000 জুল তাপ দিই, আমি দেখবো এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানি হয়ে যাবে। উল্টো বিষয়, যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানি থেকে 3,36,000 জুল তাপ আমি অপসারণ করি, তাহলে দেখবো এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফ হয়ে গিয়েছে। যে প্রক্রিয়া ঠিক এটা করছে তাকে বলছি আমরা প্রত্যাগামী প্রক্রিয়া। অর্থাৎ প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ এবং কাজ সমান, কিন্তু বিপরীতমুখী হচ্ছে। যেমন এখানে আমরা উদাহরণটা দিলাম যে বরফকে তাপ দিলে পানি হয়, পানিকে তাপ দিলে বাষ্প হবে। উল্টা ভাবে বাষ্প থেকে তাপ অপসারণ করলে পানি হবে, পানির থেকে তাপ অপসারণ করলে বরফ হবে। এই যে প্রক্রিয়াটা, এটি হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া। এবং আর অপ্রত্যাগামী প্রক্রিয়া কি? যে প্রক্রিয়া সবসময় সামনের দিকে আগায়, যে প্রক্রিয়া সবসময় একদিকে এগিয়ে চলে, এটা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না,
প্রক্রিয়ার প্রতিস্তরে তাপ এবং কাজের ফলাফল সমান এবং বিপরীতমুখী হয় না যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াকেই বলবো আমরা অপ্রত্যাগামী প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সবসময় একমুখী, আর এই প্রক্রিয়াটা উভমুখী বলছি আমি, দ্বিমুখী ভাবটা। এবং এই প্রক্রিয়া দেখবো আমরা অনেক ধীর প্রক্রিয়া, এই প্রক্রিয়া হবে দ্রুত প্রক্রিয়া। এবং প্রক্রিয়ার প্রতিস্তরে এখানে তাপ কাজ সমান হচ্ছে, এখানে কিন্তু প্রক্রিয়ার প্রতিস্তরে তাপ এবং কাজ সমান হবে না। এবং আমরা দেখব মহাবিশ্বের ম্যাক্সিমাম বা সর্বাধিক প্রক্রিয়াগুলাই কিন্তু হচ্ছে, উদাহরণটা হবে অপ্রত্যাগামী প্রক্রিয়া, প্রকৃতির বিভিন্ন প্রক্রিয়া। সবসময় সামনের দিকে আগায়। যেমন আমরা বলি, ধরো নদীর স্রোতের কথা যদি বলি, গঙ্গা নদীর থেকে বা আমরা বলছি মানস সরোবর থেকে যে ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হচ্ছে, সেটা আস্তে আস্তে করে পাহাড় বেয়ে সমতল ভূমিতে এসে বঙ্গোপসাগরে পড়েছে। একমুখী প্রক্রিয়া। কিন্তু উল্টোভাবে এটা কখনোই স্রোতটা বয়ে নিয়ে নিজে নিজে বঙ্গোপসাগর থেকে ব্রহ্মপুত্র মানে হিমালয়ের মানস সরোবরে নিয়ে নেওয়া সম্ভব হবে না। কিন্তু আমাদের যদি জেনারেশনের কথা চিন্তা করি, যে জেনারেশন যেভাবে আগাচ্ছে, ফাদার এভাবে যেভাবে আগাচ্ছে একমুখী, উল্টো দিকে কিন্তু বিষয়টা সম্ভব হচ্ছে না। এটা অপ্রত্যাগামী প্রক্রিয়া উদাহরণ আমরা বলতে পারি। আপনার ক্ষেত্রে বললাম আমরা যে প্রক্রিয়া দু প্রকার, একটা প্রত্যাগামী আর একটা অপ্রত্যাগামী। এবং ইঞ্জিনকে আমরা এভাবে ভাগ করে ফেলবো, প্রত্যাগামী ইঞ্জিন, অপ্রত্যাগামী ইঞ্জিন। আমরা আজকে লেকচারের প্রায় শেষ জায়গাটায় চলে আসছি। তাপ ইঞ্জিন কিভাবে গঠিত হয়। তাপ ইঞ্জিন আমরা দেখব। তাপ ইঞ্জিনে উৎস থাকবে, একটা তাপ উৎস থাকবে যাকে আমরা সোর্স বলছি। তাপ ইঞ্জিন, এখানে কার্যনির্বাহক বস্তু থাকছে, এটা হচ্ছে তাপ গ্রাহক। এটা বলছে সিঙ্ক। উৎসের তাপমাত্রা সবসময় বেশি থাকছে, গ্রাহকের তাপমাত্রা সবসময় কম থাকছে। এবং উৎস থেকে ইঞ্জিন ধরো Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো, সে গ্রাহকে Q2 পরিমাণ তাপ বর্জন করলো, তাহলে কাজে পরিণত তাপ W সমান হচ্ছে Q1 - Q2। তাহলে ইঞ্জিন কি করছে? কোন উৎস থেকে তাপ গ্রহণ করছে, তার কিছু অংশ কাজে পরিণত করছে, বাকিটা তাপ গ্রাহকে ছেড়ে দিচ্ছে। এভাবে কিন্তু সাইক্লিক অর্ডারে ঘুরে ঘুরে ইঞ্জিন কাজটা করছে। এবং আমরা যে ইঞ্জিন দেখি, আমরা পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি বিভিন্ন ইঞ্জিনগুলো দেখি, এটা কিন্তু ঠিক এভাবে কাজ করছে। তাহলে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা যখন আমরা বলবো, কর্মদক্ষতা এটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করবো, এফিসিয়েন্সি। এটা মানে হচ্ছে কি পরিমাণ তাপ গ্রহণ করলো আর কি পরিমাণ তাপ কাজে পরিণত হলো। ইঞ্জিনের দেওয়া তাপ এবং ইঞ্জিন কার্যে পরিণত তাপ, তার অনুপাতটাকে বলবো আমরা কর্মদক্ষতা। আমরা W সমান বলবো Q1 - Q2/Q1। কার্নো ইঞ্জিন এটা প্রত্যাগামী ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা দেখবো যে Q সমানুপাতিক হবে T, বা Q2/Q1 সমান হবে T2/T1। মানে গৃহীত বা বর্জিত তাপ উৎস বা তাপমাত্রা সমানুপাতিক হবে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। আমরা কার্নো ইঞ্জিনের ডিটেইলস পরবর্তী ক্লাসে যাব। কিন্তু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে Q2/Q1 সমান T2/T1। যদি এখানে বসিয়ে দেই, হয়ে যাবে T1 - T2/T1। এবং কর্মদক্ষতা সবসময় শতকরায় প্রকাশ করা হয়
ধরো কোনো একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 20% বলতে বোঝায় যে ওই যদি আমি 100 ভাগ তাপ শক্তি দিই, সে 20 ভাগ কাজে পরিণত করবে, বাকি 80 ভাগই অপচয় হবে। একটা ছোট্ট উদাহরণ যদি নেই, ধর একটা ইঞ্জিন পানির হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কাজ করে, যদি বলে যে কোনো ইঞ্জিন কার্যনির্বাহক বস্তু হচ্ছে পানি, পানির হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কাজ করছে, যদি বলা হয় যে কর্মদক্ষতা কত হবে, আমরা সহজে বলে ফেলতে পারি যে T1 হচ্ছে এখানে স্ফুটনাঙ্ক, যেটা হচ্ছে 373 কেলভিন, 100°C, আর তাপগ্রাহকের তাপমাত্রা T2 হচ্ছে 0°C বা 273 কেলভিন, এটা মানে 100°C, এটা হচ্ছে 0°C। তাহলে কর্মদক্ষতা এটা সমান হয়, আমরা দেখছি এটা সমান T1 minus T2/T1 into 100%, 373 minus 273, 373 into 100%, এটা কাছাকাছি চলে আসছে প্রায় 26.81%। তোমাদের জন্য SW থাকবে, সাজান্তপন বইয়ের তোমাদের জন্য SW থাকবে। সাজান্তপন বইয়ের 13 থেকে 20 নম্বর এই গাণিতিক সমস্যাগুলো করবে। তাহলে আজকে আমরা শিখনফল 6 নিয়ে আলোচনা করেছি, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার, এবং আমরা প্রথমেই তাপ ইঞ্জিন কি বলেছি, তারপর তাপগতিবিদ্যার 4টা দ্বিতীয় সূত্রের 4জন বিজ্ঞানীর বিবৃতি আমরা দেখেছি, কার্নো, প্লাঙ্ক, ক্লাসিয়াস এবং ক্যালিভিনের বিবৃতি দেখেছি। তারপরেই আমরা চলে আসছি যে তাপগতীয় প্রক্রিয়া, আমরা দেখেছি দুটো তাপগতীয় প্রক্রিয়া, একটা হচ্ছে প্রত্যাগামী আর একটা হচ্ছে অপ্রত্যাগামী। কাকে বলে বলেছি, তাদের বৈশিষ্ট্যগুলো আমরা বলেছি, প্রত্যাগামী ইঞ্জিন, অপ্রত্যাগামী ইঞ্জিনের কথা বলেছি। শেষে তাপ ইঞ্জিনের কৌশলটা আমরা দেখেছি, যে তাপ ইঞ্জিন কিভাবে কাজ করছে। তারপরেই কিন্তু আমরা একটা দেখেছি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা এটা সমান W/Q1, এবং গাণিতিক সমস্যা করেছি, তোমাদের জন্য গাণিতিক সমস্যাও রেখেছি। তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে কিন্তু এটা আসতে থাকবে, তোমরা কিন্তু এটা ভালো করে শিখে ফেলো। সবাই ভালো থেকো তোমরা।